সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। একটি সমাজের দর্পণ হিসেবে গণমাধ্যমের ভূমিকা কেবল তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে ক্ষমতার চরিত্র, রাষ্ট্রের নৈতিকতা এবং নাগরিকের অবস্থানকে দৃশ্যমান করে। ফলে গণমাধ্যমের সংকট মানেই রাষ্ট্রের ভেতরকার গভীর অসুখের প্রকাশ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস সেই সত্যকে নির্মমভাবে প্রমাণ করেছে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম যে অবস্থানে উপনীত হয়েছিল তা কোনো আকস্মিক বিচ্যুতি নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত, ধাপে ধাপে বাস্তবায়িত এক প্রকল্প, যার লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতার জন্য এক অনুগত বয়ান যন্ত্র নির্মাণ। বাংলাদেশের গণমাধ্যম আবার জনবিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়ার নেপথ্য কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। প্রথমে নিয়ন্ত্রণ এসেছে মালিকানা ও বিজ্ঞাপনের মাধ্যমে, পরে লাইসেন্স, মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং রাষ্ট্রবিরোধিতার অস্পষ্ট অভিযোগকে ব্যবহার করে সাংবাদিকদের আত্মনিয়ন্ত্রণে বাধ্য করা হয়েছে। এই প্রক্রিয়ায় গণমাধ্যমের ভেতরের নৈতিক কাঠামো ভেঙে পড়ে, কারণ পেশাদারিত্ব টিকে থাকে না যখন সত্য বলার মূল্য হয় চাকরি, স্বাধীনতা কিংবা জীবন। ফলে সংবাদ কক্ষগুলো ধীরে ধীরে অনুসন্ধানী সাংবাদিকতা থেকে সরে গিয়ে প্রেস রিলিজ সাংবাদিকতায় অভ্যস্ত হয়। রাষ্ট্র যা বলবে সেটাই খবর, রাষ্ট্র যা আড়াল করবে সেটাই অপ্রাসঙ্গিক। এই সূত্রে গড়ে ওঠে এক বিকৃত মিডিয়া সংস্কৃতি, যেখানে সাংবাদিকতা আর নাগরিকের পক্ষে নয়, বরং ক্ষমতার নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত হয়। এই বাস্তবতায় ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার পর দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও দৈনিক আমার দেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল একটি টার্নিং পয়েন্ট। কারণ এখানে রাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করে দেয় যে কোন বয়ান সহনীয় আর কোনটি দমনযোগ্য। এই ঘটনার পর গণমাধ্যমে যে আতঙ্ক ও আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি গড়ে ওঠে তা কেবল প্রতিষ্ঠানগত নয়, ব্যক্তিগত স্তরেও গভীর প্রভাব ফেলে। বহু সাংবাদিক পেশা ছাড়তে বাধ্য হন, কেউ বিদেশে পাড়ি জমান, কেউ আবার নীরবতার বিনিময়ে টিকে থাকার পথ বেছে নেন। এর ফলে মিডিয়ার প্রতিটি সেক্টর থেকে মুক্তমানা ও পেশাদার কণ্ঠস্বর ক্রমশ বিতাড়িত হয়, আর শূন্যস্থান পূরণ করে দলীয় আনুগত্যে প্রশিক্ষিত এক শ্রেণীর কর্মী, যাদের কাছে সাংবাদিকতা কোনো নৈতিক দায়িত্ব নয়, বরং রাজনৈতিক ক্যারিয়ার বা সুবিধা অর্জনের হাতিয়ার। এই কাঠামোর ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নামক একমাত্রিক ন্যারেটিভকে এমনভাবে রাষ্ট্রীয় আদর্শে রূপান্তর করা হয় যাতে এর বাইরে যে কোনো প্রশ্নই রাষ্ট্রবিরোধী হিসাবে চিহ্নিত হয়, আর ভারতীয় আঞ্চলিক আধিপত্যের সমালোচনাকে পরিকল্পিতভাবে ট্যাবুতে পরিণত করা হয়। এই দীর্ঘ দমন পীড়নের ফলে যে মিডিয়া বাস্তবতা তৈরি হয় তাতে জনগণের আশা আকাঙ্ক্ষা, সামাজিক বৈষম্য, রাষ্ট্রীয় লুটপাট কিংবা ক্ষমতার অপব্যবহার প্রায় অদৃশ্য হয়ে যায়। গণমাধ্যম বাস্তবতাকে প্রতিফলিত না করে বরং একটি কৃত্রিম বাস্তবতা নির্মাণ করতে থাকে, যেখানে উন্নয়ন, স্থিতিশীলতা ও নেতৃত্বের মহিমা সার্বক্ষণিকভাবে প্রচারিত হয়। জুলাই বিপ্লব এই কৃত্রিম বাস্তবতার উপর আঘাত হানে, কারণ এটি দেখিয়ে দেয় যে দীর্ঘদিনের নিয়ন্ত্রিত ন্যারেটিভের বাইরে এক গভীর সামাজিক ক্ষোভ জমেছিল। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে গণমাধ্যমের আচরণ প্রমাণ করে যে ন্যারেটিভের দখল সহজে হাতছাড়া হয় না, বরং ক্ষমতার কেন্দ্র বদলালে ন্যারেটিভও রূপ বদলায়। আওয়ামী ক্যাডার ও দল ঘনিষ্ঠ মিডিয়া কর্মীরা প্রথমে আত্মগোপনে গেলেও তারা নীরবে অপেক্ষা করতে থাকে নতুন জোট ও নতুন ভাষার, যাতে পুরনো বয়ানকে নতুন মোড়কে ফিরিয়ে আনা যায়। এই জায়গায় বিএনপি রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা করতে গিয়ে নিজেই এক জটিল ফাঁদে পড়ে, কারণ ক্ষমতায় যাওয়ার তাড়নায় তারা সেই বয়ানের সাথে অঘোষিত সমঝোতায় যায়, যা দীর্ঘদিন ধরে রাষ্ট্রকে একপেশে ও পরনির্ভর করে রেখেছিল। এখানে বাম ও ভারতপন্থী সেকুলার গোষ্ঠীর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা নিজেদের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করে বিএনপিকে বোঝাতে সক্ষম হয় যে এই ন্যারেটিভ ধারণ করাই আন্তর্জাতিক স্বীকৃতি ও অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার চাবিকাঠি।
বিএনপির ভেতরে থাকা ভারতীয় স্বার্থের প্রতিনিধিরা এই যুক্তিকে আরও শক্তিশালী করে তোলে। ফলে এক অদ্ভুত রাজনৈতিক পুনর্গঠন ঘটে। আওয়ামী লীগ প্রকাশ্যে অনুপস্থিত, কিন্তু তার ন্যারেটিভ ও কৌশল নতুন বাহকের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। পলাতক আওয়ামী শক্তি এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায়। তারা সরাসরি রাজনীতিতে ফিরতে না পারলেও মিডিয়া ও বুদ্ধিবৃত্তিক পরিসরে সক্রিয় থেকে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কৌশল নেয়। সামনের সারির কিছু নেতাকর্মীর নৈতিক স্থলন ও দুর্নীতিকে কেন্দ্র করে পুরো আন্দোলনকে অবৈধ প্রমাণের চেষ্টা চলে, যা মিডিয়ার একাংশ সক্রিয়ভাবে প্রচার করে, কারণ এটি তাদের পুরনো অবস্থান পুনঃপ্রতিষ্ঠার সুযোগ করে দেয়। এই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দেখা যায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর, যখন রাষ্ট্র সহিংসতার প্রশ্নকে আড়াল করে মবতন্ত্র বয়ানকে সামনে আনা হয়। এখানে মব শব্দটি নিছক বিশ্লেষণ নয়, বরং রাজনৈতিক অস্ত্র। এর মাধ্যমে স্বতঃস্ফূর্ত গণজাগরণকে অপরিণত, বিপজ্জনক ও অরাজক হিসেবে চিত্রিত করা হয়, যাতে ভবিষ্যৎ দমনকে নৈতিক বৈধতা দেওয়া যায়। প্রথম আলো ও ডেইলি স্টারের জ্বলন্ত ঘটনার মতো প্রতীকী বিষয়গুলোকে সামনে এনে মূল রাজনৈতিক হত্যাকাণ্ড ও তার দায়ীদের প্রশ্ন চাপা দেওয়া হয়। বিএনপি এই বয়ানে নীরব বা পরোক্ষ সমর্থন দিয়ে নিজেকে দায়িত্বশীল বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চায়, কিন্তু এর ফলে তারা কার্যত সেই শক্তিগুলোকেই সুযোগ করে দেয় যারা আওয়ামী ও ভারতীয় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় আগ্রহী। বাম ও ভারতপন্থী গোষ্ঠী এই সুযোগে জুলাই বিপ্লবপন্থী শক্তির চরিত্র হননে নামে, আন্দোলনের আদর্শিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে, যাতে ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক বিকল্প মাথা তুলে দাঁড়াতে না পারে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এই সব কিছুর কেন্দ্রে অবস্থান করছে, কারণ নির্বাচন কেবল ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, বরং ন্যারেটিভের বৈধতা পুনর্নির্ধারণের মুহূর্ত। যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা, সেখানে মিডিয়া একতরফাভাবে কৃত্রিম হাইপ তৈরি করে জনগণকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটি নতুন কিছু নয়, বরং স্বৈরাচারী আমলেরই ধারাবাহিকতা, যেখানে গণমাধ্যম রাজনৈতিক প্রকৌশলের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, এই প্রক্রিয়ায় স্বাধীন গণমাধ্যমের স্বপ্ন আবারও পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে দেশের প্রথম সারির প্রায় সব মিডিয়া, কেউ সক্রিয়ভাবে, আবার কেউ সুবিধাবাদী নীরবতায়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যে এক গভীর সংকটের মুখে, তা অস্বীকার করার সুযোগ নেই। একটি নিরপেক্ষ ও জনবান্ধব গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। নির্বাচন হয়, সরকার বদলায়, কিন্তু রাষ্ট্রের ক্ষমতার চরিত্র অপরিবর্তিত থাকে। অন্তর্বর্তী সরকারের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল নির্বাচন আয়োজন নয়, বরং গণমাধ্যমকে দলীয়করণ ও পরনির্ভর ন্যারেটিভের দখল থেকে মুক্ত করা। এটি করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও পরোক্ষভাবে অন্য দেশের স্বার্থের কাছে জিম্মি হওয়ার ঝুঁকি থেকেই যাবে। গণমাধ্যম সংস্কার মানে শুধু আইন বা নিয়ন্ত্রক সংস্থা বদল নয়, এর মানে এমন এক পরিবেশ তৈরি করা যেখানে সাংবাদিক প্রশ্ন করতে ভয় পাবে না, মালিক দেখবে নাগরিক দায়িত্ব, আর দর্শক পাঠক একাধিক বয়ানের ভেতর থেকে নিজস্ব রাজনৈতিক বোধ গড়ে তুলতে পারবে। এই লড়াই দীর্ঘ, কঠিন ও সংঘাতপূর্ণ, কিন্তু এর কোনো বিকল্প নেই, কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সমাজ তার দর্পণকে ক্ষমতার হাতে তুলে দেয়, সে সমাজ শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ ও অন্যের হাতে তুলে দেয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।